আগে বলি যে মডারেট ইসলাম কি। তো আমি একটু পেছন থেকে শুরু করি, একটু হয়তো বা লম্বা হবে কথা, বাট আমার মনে হয় Please. এইভাবে বুঝলে বিষয়টা ক্লিয়ার হবে। প্রথমে আমাদের একটা কোয়েশ্চেন চিন্তা করা দরকার, সেটা হলো বর্তমান যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, এটার সাথে আমাদের সম্পর্কটা কি? পশ্চিমা যে বিশ্ব ব্যবস্থা আছে সেটার সাথে মুসলিম হিসেবে আমাদের সম্পর্কের ধরনটা কি? এটা কিসের সম্পর্ক? সো এটার সোজা সাপটা এবং মানে ঐতিহাসিক সত্য উত্তর হলো যে এই সম্পর্কটা হলো সংঘাতের। এটা একটা কনফ্লিক্টের আচ্ছা। সম্পর্ক। রাইট। এবং আমি পশ্চিমা জনগণের কথা বলতেছি না, আমি বলছি পশ্চিমা বিশ্ব ব্যবস্থার কথা। অর্থাৎ আমাদের চারপাশে যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সাম্রাজ্য আছে, যে সিস্টেমটা আছে, যেটা জি। পশ্চিমা শক্তিগুলো নিয়ন্ত্রণ করে, আমি সেটার কথা বলতেছি। এবং এই সিস্টেমের সাথে বা এই বিশ্ব ব্যবস্থার সাথে আমাদের সম্পর্কটা, মুসলিম হিসেবে আমাদের সম্পর্কটা সংঘাতের। এবং এটার একটা ঐতিহাসিক বাস্তবতা আছে। বাস্তবতাটা হলো এই যে আধুনিক যে লিবারেল সেকুলার বিশ্ব ব্যবস্থা, এটার পূর্বসূরি কারা ছিল বা এটা কাদের উত্তরসূরি? আপনি দেখবেন যে আধুনিক পশ্চিমা বিশ্ব ব্যবস্থার পূর্বসূরি হলো রোমান সাম্রাজ্য, রোমান ক্যাথলিক চার্চ, যারা ক্রুসেড করছে আচ্ছা। আমাদের বিরুদ্ধে, এবং ইউরোপের কলোনিয়াল পাওয়ার্স, ইউরোপের ঔপনিবেশিক শক্তিগুলো। রাইট। বর্তমান যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা আছে, এটা এই শক্তিগুলোর বা এই সাম্রাজ্যগুলোর বংশধর, নট নেসেসারি ডিরেক্টলি কন্টিনিউয়েশন, বাট তারা এটার উত্তরসূরি। তো এই তিনটা সাম্রাজ্য, রোমান সাম্রাজ্য, জি। এবং রোমান ক্যাথলিক চার্চ এবং ইউরোপিয়ান ঔপনিবেশিক শক্তি, এর সাথে আমাদের সম্পর্ক ছিল যুদ্ধের। হ্যাঁ। এবং প্রথম যে দুটা শক্তি ছিল, রোমান সাম্রাজ্য এবং রোমান ক্যাথলিক চার্চ, এদেরকে আমরা আল্লাহর ইচ্ছায় ডিফিট করছিলাম, ক্রুসেডে আমরা জিতছিলাম, এবং অবভিয়াসলি বাইজেন্টাইনদের আমরা হারাইছিলাম, আন্দালুসে Right. ইসলাম গেছিল। কিন্তু কলোনিয়াল ইউরোপিয়ান শক্তিগুলো, অর্থাৎ ঔপনিবেশিক যে ইউরোপিয়ান শক্তিগুলো, আমরা তাদের কাছে হারছি, তারা আমাদের বিরুদ্ধে জিতছে। এবং তারা জেতার পর কি করছে? তারা জেতার পর মুসলিম অধ্যুষিত ভূখণ্ডগুলো দখল করছে, True. সেখানে লুটপাট চালাইছে এবং সেই সম্পদ নিজেদের দেশে নিয়ে গেছে। এভাবে তারা জি। নিজেরা ধনী হয়েছে, তারা উন্নত হয়েছে। অন্যদিকে তারা ইসলামী ভূখণ্ড থেকে মুসলিম অধ্যুষিত যে ভূখণ্ডগুলো ছিল সেখান থেকে ইসলামী শাসন উৎখাত করছে এবং নিজেদের শাসন চাপাই দিছে। যখন রাজতন্ত্র ছিল তখন রাজতন্ত্র চাপাইছে, যেমন ভারত কি ছিল, ব্রিটিশ রাজের অংশ ছিল। তারপর যখন রাজতন্ত্রের জায়গায় অন্য কিছু আসছে, সেকুলারিজম আসছে বা ডেমোক্রেসি আসছে, তখন সেটা চাপাই দিছে। তো এই ফলশ্রুতিতে একসময় উসমানীদের পতন হয়েছে, এবং উসমানীদের পতনের পেছনেও ইউরোপের কলোনিয়াল শক্তিগুলোর সক্রিয় ভূমিকা ছিল, এটা কেউ আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীদের পতন ঘটছে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজকে আমরা যেটাকে সেকুলার লিবারেল বিশ্ব ব্যবস্থা বলি, সেটা পাকাপোক্ত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কলোনিয়াল শক্তিগুলো আস্তে আস্তে মুসলিম ভূখণ্ড থেকে সামরিকভাবে চলে গেছে। এর আগ পর্যন্ত যেমন 1947 এর সময় ব্রিটিশরা উপমহাদেশ থেকে চলে গেছে, কিন্তু তারা যাওয়ার আগে কি করছে? তারা যাওয়ার আগে এমন একটা এলিট শ্রেণী, এমন একটা শাসক শ্রেণী তৈরি করে রাখছে, জি। যারা বাইরে থেকে দেখতে আমাদের মতো, বাট এরা ভেতরে পুরোপুরি তাদের লোক। সো তাদের গায়ের রং বা তাদের মুখের ভাষা আমাদের মতো, বাট ভেতরে ভেতরে এরা কমপ্লিটলি পশ্চিমাদের লোক। এবং আচ্ছা। এই শাসক গোষ্ঠীটা প্রক্সি শাসন চালায় যাচ্ছে তাদের হয়ে। সো এবং তাদের দেয়া যে সেকুলার আইন, তাদের যে ব্যবস্থা, তাদের যে মূল্যবোধ, সেগুলো আমাদের ভূখণ্ডে তারা জোর করে চাপাই দিছে। এটা আজ পর্যন্ত চলতেছে। এটা হলো হিস্টোরিক্যাল রিয়ালিটি। এবং তারা যে এলিট শ্রেণী তৈরি করছে, এরা শুধু শাসন নিয়ন্ত্রণ করে না, শাসন, সামরিক ব্যবস্থা, মিডিয়া, কালচারাল এলিট, সবকিছুই এরকম একটা ব্রিটিশদের ছাঁচে, নট নেসেসারি ব্রিটিশদের, কলোনিয়ালদের ছাঁচে করা একটা শ্রেণীর কাছে এরা দিয়ে গেছে, এবং এরা বাই প্রক্সি তাদের শাসনটা চালায় যাচ্ছে। সো তাদের সামরিক যে নিয়ন্ত্রণ সেটা তারা সরায় নিছে, কিন্তু তাদের যে আদর্শিক উপনিবেশ সেটা এখনো কন্টিনিউ করতেছে। সো এবং এই জিনিসটা এত বছর ধরে চলতেছে যে এখন আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি। এখন এই কথাটা আমরা ওভাবে চিন্তা করি না।
কিন্তু এটা হলো বাস্তবতা। সো তাদের সাথে আমাদের সম্পর্কটা সংঘাতে, পশ্চিমা বিশ্ব ব্যবস্থার সাথে সংঘাতে। যখন 1917 সালে ব্রিটেন জেরুজালেম দখল করলো, বাইতুল মাকদিস দখল করলো, তখন ব্রিটিশ জেনারেল এডমন্ড অ্যালেনবি জেরুজালেমে ঢুকলো এবং সে তখন বলল যে আজকে ক্রুসেড শেষ হবে। আচ্ছা আচ্ছা 1920 সালে যখন ফ্রেঞ্চরা সিরিয়া দখল করে নিল এবং দামাস্কাসে ফ্রেঞ্চ জেনারেল হেনরি জিরো ঢুকলো, তখন সে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর কবরের কাছে গেল, কবরে লাথি মারলো এবং বলল যে সালাউদ্দিন ওঠো, দেখো আমরা ফিরে আসছি Right. এবং আজকে আমরা তোমাদের উপর বিজয়ী হলাম। সো এই জিনিসটা সো যত জেনুইন ইসলামিক আন্দোলন আছে, যারা ইসলামিক রিভাইভাল চায়, যারা চায় যে ইসলামের পুনর্জাগরণ হোক, ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক, যত জেনুইন আছে আন্দোলন, সেটা সশস্ত্র হোক, নিরস্ত্র হোক, সামাজিক আন্দোলন হোক, দাওয়াতি আন্দোলন হোক, রাজনৈতিক আন্দোলন হোক, পশ্চিমারা সেটাকে তাদের শত্রু মনে করে। আচ্ছা পশ্চিমা শক্তিগুলো আমাদের বন্ধু না, তারা হলো এমন কেউ যারা জোর করে আমাদের ঘরে ঢুকছে, তারপর আমাদের উপর তাদের নিয়ন্ত্রণ চাপায় দিছে। সো এই সম্পর্কটা সংঘাতের, এবং আমাদের জন্য আবশ্যক হলো, আমাদের দিন এটা আমাদের উপর আবশ্যক করে যে আমরা তাদের কাছ থেকে জেরুজালেমকে মুক্ত করব, এবং আমাদের দিন এটা আমাদের উপর আবশ্যক করে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব, এবং আমাদের দিন এটা আমাদের জন্য আবশ্যক করে যে আমরা ক্রুসেডার এবং জায়নিস্টদের বিরুদ্ধে লড়াই করব। হাত্তা লা তাকুনা ফিতনা, এটা ইসলামের শিক্ষা। সো তাদের সাথে আমাদের সম্পর্কের এই ইতিহাসটা এবং এই বাস্তবতাটা বোঝা উচিত। তো কোয়েশ্চেন হলো যে এখানে মডারেট ইসলামের সম্পর্কটা কি, বা মডারেট ইসলাম এখানে কি? মডারেট ইসলাম হলো পশ্চিমাদের সংজ্ঞা অনুযায়ী মডারেট ইসলাম হলো এমন একটা ইসলাম যেটা মনে করে যে পশ্চিমা বিশ্ব ব্যবস্থার সাথে কোনো সংঘাতের দরকার নাই, ওদের সাথে আমাদের কোনো ঝামেলা নাই। ওরা মনে করে যে ওরা যে বিশ্ব ব্যবস্থা চাপাই দিছে এটা ঠিক আছে, এটার অধীনে আমরা থাকতে পারবো, এবং এটা ইসলাম সম্মত। লিবারেল যে মূল্যবোধ আছে, লিবারেল যে মোরালিটি আছে, এটার সাথে কোনো সমস্যা নেই, এটা থাক, এটা খুব ভালো। সেকুলার যে আইন আছে, আল্লাহর আইনের বদলে যে সেকুলার আইন আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই, এটা ইসলাম সম্মত, এটা থাক, নো প্রবলেম। সো এরা পশ্চিমা বিশ্ব ব্যবস্থাকে একটা পার্মানেন্ট রিয়ালিটি মনে করে, অর্থাৎ এরা মনে করে যে পশ্চিমা সভ্যতা, বিশ্ব ব্যবস্থা একটা স্থায়ী বাস্তবতা, এটা বদলাবে না। যেহেতু এটা বদলাবে না, তাই আমাদের ইসলামকে এটা অনুযায়ী বদলাতে হবে। আচ্ছা, ইন্টারেস্টিং। আচ্ছা আচ্ছা, ইসলামকে আমাদের চেঞ্জ করতে হবে যাতে এটা লিবারেল সেকুলার ফ্রেমওয়ার্কের সাথে খাপ খায়। সো এইটা হলো মডারেট ইসলাম, গৃহপালিত ইসলাম। এটা যেটা হলো পশ্চিমাদের ডেফিনেশন, এটা তাদের ডেফিনেশন, নট আমাদের ডেফিনেশন, এটা তাদের ডেফিনেশন যে এটা হলো মডারেট ইসলাম, গৃহপালিত ইসলাম, পশ্চিমের পছন্দের ইসলাম। সো এই মডারেট ইসলাম নিয়ে পশ্চিমে কথাবার্তা অনেক আগে থেকেই ছিল, এটা এমন না যে এটা র্যান্ডের রিপোর্ট থেকে শুরু হয়েছে। সো 90-এর দশকে অনেক পলিসি অ্যানালিস্ট, অনেক পলিটিশিয়ান এবং অনেক কমেন্টেটর, স্ট্র্যাটেজিস্ট তারা এটা নিয়ে কথা বলছে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। হার্ভার্ডের স্যামুয়েল হান্টিংটন তখন বলা শুরু করছে যে ইসলামের সাথে একটা সভ্যতার সংঘাত দেখা দিবে এবং পশ্চিমা বিশ্ব ব্যবস্থার জন্য সবচেয়ে বড় থ্রেট হলো ইসলাম। আচ্ছা, তার মানে আমি একটু ইন্টারফিয়ার করছি আপনাকে, সরি। মানে তার মানে হচ্ছে যে মডারেট ইসলাম এমন না যে র্যান্ড এসে ওরাই শুরু করে দিছে, ব্যাপারটা এরকম না, অনেক আগে থেকেই মডারেট ইসলামের এটা চলে আসছে, এই তো, মানে তাই না? রাইট, সিম্পল। কারণ যখন কেউ কোনো জায়গায় আক্রমণ করে এবং আক্রমণ করে সে ওই জায়গাটা নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, তখন তার এমন কিছু মানুষ লাগে যারা ওই অঞ্চলের নেটিভ লোক, লোকাল লোক, কিন্তু তারা তার হয়ে কাজ করবে। রাইট, বুঝতে পারছি, সিম্পল ভাবে বলি, মানে বাংলাদেশের মানুষ যেটা সহজে বুঝবে সেটা হলো যে আপনি যখন আরেকটা দেশে আক্রমণ করবেন এবং আপনি দূর থেকে সেই দেশটা নিয়ন্ত্রণ করতে চাইবেন, তখন আপনার কিছু রাজাকার লাগবে, আপনার কিছু লোক লাগবে যারা ওই এলাকার মানুষ, কিন্তু তারা আপনার হয়ে কাজ করে। সো তারা টাকার জন্য করে বা তারা কনভিন্স হয়ে করে। তো মডারেট ইসলাম হলো তারা যারা কনভিন্স হয়ে করে, তারা মনে করে যে না ঠিক আছে, তারা যে আমাদের নিয়ন্ত্রণ করতেছে এটা ভালো, তারা যে আমাদের বলে দিচ্ছে এটা করো সেটা করো, বা তারা যে সলিউশন দিচ্ছে এটাই ভালো এবং আমি এটা চাই, আমি এটার জন্য কাজ করবো। সো ওয়েস্টের মতে এটা হলো মডারেট ইসলাম। তো যাই হোক, কোল্ড ওয়ারের পরে আমেরিকানদের যে চিন্তা ছিল, নট নেসেসারিলি আমেরিকান, ওয়েস্টার্নদের যে চিন্তা ছিল সেটা হলো যে এনলাইটেনমেন্টের পর ক্রিশ্চিয়ানিটি
এবং জুডাইজম অর্থাৎ ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে, এবং এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা আধুনিক হয়ে উঠছে। তা আধুনিক বলতে তারা বোঝায় কি? আধুনিক বলতে অর্থাৎ তারা এনলাইটেনমেন্টের মূল্যবোধ, এনলাইটেনমেন্টের দর্শন, এনলাইটেনমেন্টের নৈতিকতা গ্রহণ করে নিছে। যা কিছু এনলাইটেনমেন্টের সাথে সাংঘর্ষিক ছিল, লিবারেল সেকুলার ফ্রেমওয়ার্কের সাথে সাংঘর্ষিক ছিল, সেটা নিজেদের ধর্ম থেকে বাদ দিছে। সো তাদের ইচ্ছা ছিল বা তাদের অবস্থান ছিল যে ইসলামকেও এরকম একটা সংস্কারের মধ্য দিয়ে গিয়ে আধুনিক হয়ে উঠতে হবে, অর্থাৎ ইসলামের একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে সেকুলার এবং লিবারেল হয়ে উঠতে হবে। যদি ইসলাম এটা করে তাহলে ইসলাম আধুনিক পশ্চিমা সভ্যতার অংশ হতে পারবে। কিন্তু এটা যদি ইসলাম না করে, বা এটা যদি মুসলিমরা না করে, এটা যদি মুসলিমরা না করে, তাহলে একটা সভ্যতার সংঘাত দেখা দিবে। তো আপনি এই সময় 90s সময় তাদের লেখাতে গুড মুসলিম, ব্যাড মুসলিম, র্যাডিক্যাল, মডারেট, এই ধরনের শ্রেণী বিভাগগুলো দেখবেন। হয়তোবা শব্দগুলো এক্স্যাক্টলি এভাবে ইউজ হবে না, বাট এই আইডিয়াটা ওখানে পাবেন। সো তাদের কাছে গুড মুসলিমকে, গুড মুসলিম হলো যে ইসলামকে সংস্কার করতে চায়, ইসলামকে সংস্কার করে পশ্চিমের সাথে খাপ খাওয়াতে চায়, সে হলো গুড মুসলিম। আর যে 1400 বছর আগে ইসলাম চায়, সে হলো ব্যাড মুসলিম। তো এই চিন্তাটা 2001 এর পরে যখন নিউ ইয়র্ক পেন্টাগনের ঘটনা ঘটলো, তখন, এবং তারা যুদ্ধ শুরু করলো, তখন এটা একটা আর্জেন্সি দেখা যায়। তখন তাদের মনে হয় যে না, এই মুসলিমরা কতদিনে নিজেরা আধুনিক হবে, নিজেরা সংস্কার করবে, এর জন্য অপেক্ষা করা যাবে না। আমরা নিজেরাই ইসলামকে বদলে দেওয়ার কাজ করব, আমাদেরই কাজ করতে হবে। কেন? কারণ আমরা যে যুদ্ধটা করতেছি এটা একটা আদর্শিক যুদ্ধ। যেহেতু একটা আদর্শিক যুদ্ধ, তাই তোরা বোরাতে কিংবা ফাল্লুজাতে যারা আছে তাদেরকে মারলে যুদ্ধ শেষ হবে না। আমি একজনকে মারবো, তার জায়গায় আর 10 জন আসবে। সো আমার যদি জিততে হয়, তাহলে আমার তাদের আদর্শটা পরাজিত করতে হবে, বা তাদের আদর্শটাকে হারাতে হবে। আর সেই আদর্শটা কি? আদর্শটা হলো ইসলাম। সো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ হলো অ্যাকচুয়ালি ইন রিয়ালিটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। আর এই যুদ্ধে জেতার জন্য কি করতে হবে? ইসলামকে বদলা দিতে হবে। আমেরিকার ঠিক করে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী ইসলামকে কাটছাট করতে হবে, ইসলামকে সেকুলারাইজ করতে হবে, যাতে করে মুসলিম বিশ্বে আমেরিকার যে স্বার্থগুলো আছে, তেল আছে, গ্যাস পাইপলাইন আছে, আর অনেক কিছু আছে, তাদের এইডের নামে টাকা পয়সা খেতে নিয়ে যাচ্ছে, অনেক কিছু আছে, তাদের যে এম্পায়ার আছে সেই এম্পায়ারের স্বার্থ রক্ষা করতে হবে। মুসলিমরা যেন আমেরিকা বিরোধী না হয়, পশ্চিমা বিরোধী না হয়, সেটা নিশ্চিত করতে হবে। মুসলিমরা যেন ডেমোক্রেসির বিরুদ্ধে না যায়, লিবারেলিজমের বিরুদ্ধে না যায়, সেটা নিশ্চিত করতে হবে। এবং নিশ্চিত করতে হবে যে মুসলিমরা যেন আমেরিকার নেতৃত্বে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার আছে সেটার বিরুদ্ধে না দাঁড়ায়। মুসলিমরা যেন আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করার চেষ্টা না করে। তারা যেন লিবারেল সেকুলার সিস্টেমের বাইরে গিয়ে অন্য কোনো সিস্টেম না খুঁজে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হলো মুসলিমরা যেন ইসলামী রাষ্ট্র না চায়, মুসলিমরা যেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো চেষ্টা না করে, তারা যেন শরিয়া প্রতিষ্ঠার কোনো চেষ্টা না করে, এবং তারা যেন খিলাফা না চায়। সো বেসিক্যালি মডারেট ইসলাম হলো এমন একটা ইসলাম যেটা তাদের সাম্রাজ্যকে মেনে নিবে। তারা সাম্রাজ্যের জন্য থ্রেট না, তারা সাম্রাজ্যের বিরোধিতা করবে না। আর মডারেট মুসলিম হলো এমন এক জাতের মুসলিম যে মনে করেন তাদের গলার উপর আমেরিকা বুট দিয়ে চাপ দিয়ে আছে, বুট দিয়ে পাড়া দিচ্ছে বেসিক্যালি। সো সে এই বুটটা সরানোর চেষ্টা করবে না, সে চেষ্টা তো করবেই না, সে উল্টা বুটটা চাটবে, এবং চাটতে চাটতে সে বলবে যে আমি যে তার বুট চাটতেছি না, এটাই হলো ইসলাম, এটাই হলো সঠিক ইসলাম, এটাই হলো ইসলামের সঠিক বুঝ, এটা হলো ক্রিটিক্যাল থিঙ্কিং, এটা হলো সফিস্টিকেশন, এটা হলো যুগের সাথে তাল মিলানো, এটা হলো ইসলামের মূল স্পিরিট। সো তোমরাও এটা করো। আর যেই মুসলিম তার গলার উপর থাকা আমেরিকার বুটটা সরানোর চেষ্টা করবে, এই মডারেটরা বলবে যে এ হলো ব্যাকডেটেড, ইউটোপিয়ান, বর্বর or terrorist. So in short, যদিও খুব একটা শর্ট হয় নাই, এটা হলো মডারেট ইসলাম as defined by America, আমেরিকার ডেফিনিশন অনুযায়ী এটা হলো মডারেট ইসলাম।